আজকে থেকে আমাদের নতুন চ্যাপ্টার শুরু হবে ক্লাস 12-এর, সেটা হচ্ছে মলিকুলার ইনহেরিটেন্স, বা আমরা যেটাকে বাংলায় বলি বংশগতির আণবিক ভিত্তি। বংশগতির আণবিক ভিত্তি। তো এটা ক্লাস 12-এর থার্ড সেম, এটা তার প্রথম ক্লাস আমি করাচ্ছি এই চ্যাপ্টারটা। তো চলো সবার আগে আমরা একটু সিলেবাসটা দেখে নিই। আশা করি দেখতে পাচ্ছ মলিকুলার ইনহেরিটেন্স। প্রথমে তোমাদের আছে দেখো সার্চ ফর জেনেটিক ম্যাটেরিয়াল। এবার আমরা বর্তমানে যে জেনেটিক ম্যাটেরিয়াল সেটা হচ্ছে ডিএনএ, বা তবে কিছু কিছু ভাইরাসদের ক্ষেত্রে সেটা আরএনএ, কিন্তু কিভাবে এবং কোন পরীক্ষার মাধ্যমে সেটা আবিষ্কার হয়েছে সেটা সম্বন্ধে আমরা পড়ব। তো সবার প্রথমে আমরা ডিএনএ যে জেনেটিক ম্যাটেরিয়াল তার কিছু ক্যারেক্টার সম্বন্ধে পড়বো। তোমরা তোমাদের বই বের করবে আমার এই পড়ানোর সঙ্গে সঙ্গে। ক্লাস 12-এর তোমাদের এটা হচ্ছে চ্যাপ্টার পেজ নাম্বার 409। তো এই জায়গাটায় আসবে জেনেটিক বস্তু। তো সবার প্রথম যেটা পয়েন্ট পাবে তোমরা সেটা হচ্ছে সর্বজনীনতা কি। এক নাম্বার হচ্ছে সর্বজনীনতা। এর মানে কি? এর মানে হচ্ছে যে তুমি মানুষ বলো, ব্যাকটেরিয়া বলো, তারপর হাতি বলো, পৃথিবীতে বেশিরভাগ প্রাণীর যে জেনেটিক ম্যাটেরিয়াল সেটা হচ্ছে ডিএনএ। এক্সেপ্ট, অবশ্যই এক্সেপশন আছে, এক্সেপ্ট কিছু ভাইরাস, যেমন এইচআইভি ভাইরাসের মধ্যে জেনেটিক ম্যাটেরিয়াল কিন্তু আরএনএ। একটা পয়েন্ট গেল। দুই নম্বর তোমাদের যে আছে সেটা হচ্ছে বৈচিত্র্যতা। এটা কি জিনিস? বৈচিত্র্যতাকে বোঝায় যে আমাদের প্রত্যেকের ডিএনএ চারটা বেস দিয়ে তৈরি, ATGC, কিন্তু আমার ডিএনএ এর সঙ্গে অন্য কোনো প্রজাতির ডিএনএ এর মধ্যে তুমি মিল পাবে না। ইভেন আমি তো মানুষ প্রজাতির, আরেকটা মানুষ যে আছে তার সঙ্গে ডিএনএ অবশ্যই মিল আছে, কিন্তু পার্থক্য আছে। তাহলে এটাই হচ্ছে তোমাদের বৈচিত্র্যতা। এরপর তোমরা পাবে অটো ক্যাটালাইটিক ধর্ম। এটা কি জিনিস? ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়। অটো মানে হচ্ছে নিজে, ক্যাটালাইটিক মানে নিজেকে তৈরি করার ক্ষমতা। তাহলে অটো ক্যাটালাইটিক মানে কি? নিজেকে তৈরি করার ক্ষমতা। আমরা জানি ডিএনএ থেকে প্রতিলিপিকরণ পদ্ধতিতে, যেটাকে আমরা বলবো রেপ্লিকেশন পদ্ধতিতে আমাদের ডিএনএ তৈরি হয়। তাহলে এটা ডিএনএ অটো ক্যাটালাইটিক ধর্ম আছে। আবার ডিএনএ হেটেরো ক্যাটালাইটিক ধর্ম আছে। হেটেরো ক্যাটালাইটিক ধর্মও আছে। মানে হচ্ছে যে ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন পদ্ধতিতে আরএনএ তৈরি হতে পারে। তাহলে ডিএনএ থেকে যদি শুধু ডিএনএ তৈরি হয় তা কিন্তু না, ডিএনএ থেকে আরএনএও তৈরি হয়। এছাড়া আর কি আছে? পরিব্যক্তি। আচ্ছা, আমি এদিকে করছি। 5 নাম্বার পয়েন্ট কি? পরিব্যক্তি, যেটাকে আমরা ইংরেজিতে বলি মিউটেশন। এবার মিউটেশনটা কি? ডিএনএ এর মধ্যে চেঞ্জ। বিভিন্ন মিউটাজেন যেমন এক্স রে, গামা রে, এদের প্রভাবে কি হয় বলতো? ডিএনএ এর মধ্যে চেঞ্জ হয়। দেখা গেল ATGCAT, এটা একটা ডিএনএ সিকোয়েন্স। TACGTA, এটা একটা ডিএনএ সিকোয়েন্স। কোনোভাবে এক্স রশ্মি পড়লো, দেখা গেল তার ফলে এই যে জি এর জায়গায় এ হয়ে গেল। তাহলে ডিএনএ এর মধ্যে কি হচ্ছে? এই এরকম মিউটেশন হওয়ার কিন্তু ক্ষমতা আছে। এরপর তোমরা পড়বে ডিএনএ এর পরিমাণ। আমি এই জিনিসগুলো একটু এখানে করে দিচ্ছি, তাহলে লাস্ট দেখি। 6 নাম্বার কি? ডিএনএ এর
পরিমাণ প্রত্যেক নির্দিষ্ট প্রজাতিতে ডিএনএ অ্যামাউন্ট প্রায় সেম হয়। প্রত্যেকটা মানুষের মধ্যে ডিএনএ এর যে লেন্থ প্রায় তুমি সেম পাবে, ঠিক আছে? কিন্তু তুমি মানুষের সঙ্গে কোনো একটা উদ্ভিদ বা অন্য প্রাণীর তুলনা করতে পারবে না। একটা ইঁদুরের প্রজাতি, তাদের মধ্যে ডিএনএ এর পরিমাণ নির্দিষ্ট। নেক্সট কি আছে আমাদের? কৃত্রিম জিন। হরগোবিন্দ খোরানা নামে একজন বিজ্ঞানী আছে, ইন্ডিয়ান সায়েন্টিস্ট। তিনি 1970 সালে ইস্ট যে আছে, ইস্ট আমাদের ছত্রাক, সেই ইস্টের একটা জিন তিনি আর্টিফিশিয়ালি সংশ্লেষ করেছিল। তো এটাই হচ্ছে তোমাদের বইয়ের কিছু জিনিস আমি তোমাদের পড়ালাম। এবার তোমরা চলে আসবে এই রূপান্তর ব্যাকটেরিয়ার রূপান্তর ভবনের পরীক্ষায়। তো চলো আমরা নেক্সট পড়ায় যাই। এবার আমরা পড়ব ফ্রেডরিক গ্রিফিথের, আমি শর্টকাট এফ লিখে দিলাম, এফ গ্রিফিথের রূপান্তর ভবন পরীক্ষা। রূপান্তর ভবনই তো লেখা আছে, হ্যাঁ, রূপান্তর ভবন পরীক্ষা। ইংরেজিতে বলে ট্রান্সফরমেশন এক্সপেরিমেন্ট। ট্রান্সফরমেশন এক্সপেরিমেন্ট। এই পরীক্ষাটা 1928-এ তিনি করেছেন। কিসের উপর? ইঁদুরের উপর একটা ব্যাকটেরিয়াকে ব্যবহার করে। এবার সবার প্রথমে ট্রান্সফরমেশন মানেটা কি? এটা একটা কোষ, কোষের ভিতর বাইরের থেকে কোনো ডিএনএ যদি আমি এই কোষে প্রবেশ করাই, এই ঘটনাটাকেই বলে ট্রান্সফরমেশন। বোঝা গেল? ট্রান্সফরমেশন মানে কি? বহিরাগত ডিএনএ কোনো কোষের মধ্যে প্রবেশ করানোকেই বলা হয় ট্রান্সফরমেশন। এবার দেখো, আমি একটু ফ্যানটাকে জোরে দিই, গরম লাগছে সত্যি কথা বলতে গেলে। এবার এই এক্সপেরিমেন্টে তিনি একটা ব্যাকটেরিয়া ব্যবহার করেছিলেন, যেটাকে আর্লি নেম, তার যে আর্লি নেম ছিল সেটা হচ্ছে কি ডিপ্লোকক্কাস নিউমোনি। একটু ভুল হয়ে গেল, ডিপ্লোকক্কাস নিউমোনি, MONIAE, সাইন্টিফিক নেম আন্ডারলাইন, ডিপ্লোকক্কাস নিউমোনি, MONIAE, ঠিক আছে একদম। এই ব্যাকটেরিয়াটার উপর তিনি গবেষণা করেছিলেন। এটাকে কিন্তু বর্তমানে বলা হয়, মডার্ন যে নেম এই ব্যাকটেরিয়াটার সেটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, ঠিক আছে? তুমি যদি NCERT পড়ো সেখানে কিন্তু এটা লেখা আছে। তুমি যদি বাংলা বই পড়ো সেটা এখানে লেখা আছে। দুটোই সেম, এটা আর্লিয়ার নেম, এটা মডার্ন নেম, মডার্ন, ঠিক আছে? এবার দেখো, এই যে ডিপ্লোকক্কাস নিউমোনি, এটা একটা রোগ সৃষ্টি করে, সেটা হচ্ছে নিউমোনিয়া। নিউমোনিয়া নামক রোগ সৃষ্টি করে। এই রোগে কি হয়? বায়ুথলির মধ্যে, বায়ুথলি যে আছে, বায়ুথলির মধ্যে জল জমে, বায়ুথলি ক্ষতিগ্রস্ত হয় এবং বায়ুথলিতে জল জমে এবং শ্বাসকষ্টতে মারা যায়, শ্বাসকষ্টতে মারা যায়, শ্বাসকষ্ট হয়, তার ফলে মারা যেতে পারে। সেটা মানুষ হতে পারে বা অন্য প্রাণী হতে পারে। এবার এই ডিপ্লোকক্কাস নিউমোনির দুটো স্ট্রেইন নিয়ে তিনি গবেষণা করেছিলেন। একটা হচ্ছে 2R স্ট্রেইন, আর একটা হচ্ছে 3S স্ট্রেইন। 2R স্ট্রেইনটা ছিল অ্যাভিরুলেন্ট, মানে এর রোগ সৃষ্টি করে না, এর রোগ সৃষ্টি করে না,
আর 3S স্ট্রেনটা যে ছিল ডিপ্লোককাস নিউমোনি, সেটা হচ্ছে ভিরুলেন্ট ছিল। ভিরুলেন্ট মানে কি? এ রোগ সৃষ্টি করে, রোগ সৃষ্টি করে। কেন করে? এই 3S এর মধ্যে এই 3S যে স্ট্রেনটা, সেটা এই 3S স্ট্রেনটা ব্যাকটেরিয়াটা তার চারিদিকে একটা শর্করার আবরণ তৈরি করতে পারে। লালটা যে আঁকলাম, তাহলে এটা 3S ব্যাকটেরিয়াটা, তার বাইরে একটা শর্করার আবরণ থাকে। তাহলে সেল ওয়ালের মধ্যে কি থাকে? সেল ওয়ালের বাইরের দিকে কি থাকে? মিউকো পলিস্যাকারাইড আবরণী থাকে। এবং এখানে এস মানে হচ্ছে স্মুথ। এস মানে কি? স্মুথ। শর্করার আবরণী থাকার জন্য এটা স্মুথ দেখতে হয়। আর 2R স্ট্রেনটা যে হয়, এই 2R স্ট্রেনের কোন রকম শর্করার আবরণী থাকে না। এখানে কোনো শর্করার আবরণী নাই, তার জন্য এর বাইরেটা কেমন দেখতে হয় বলতো? রাফ দেখতে হয়। এর আর মানে হচ্ছে রাফ, মানে অমসৃণ। এতে কি সমস্যা হয়? কেন রোগ সৃষ্টি করতে পারে, এ কেন পারে না? আমাদের শরীরে যদি কোনো ব্যাকটেরিয়া প্রবেশ করে, তাকে খাওয়ার জন্য বিভিন্ন হোয়াইট ব্লাড সেল, ম্যাক্রোফাজ, ডাব্লিউবিসি এরা থাকে। এরা কি করে বলতো? যেহেতু এটা রাফ, এই ম্যাক্রোফাজ, ডাব্লিউবিসি এরা সহজেই একে চিনে নেয় এবং খেয়ে ধ্বংস করে দেয়। ঠিক আছে? কিন্তু এই যে 3S স্ট্রেনটার মিউকোপলিস্যাকারাইড থাকায় এরা এদেরকে এই ব্যাকটেরিয়াটাকে চিনতে পারে না এবং এ নিজেকে লুকিয়ে রাখতে পারে এদের থেকে। তার ফলে কি হবে? এরা একে ধ্বংস করতে পারবে না, কারণ চিনতেই পারে না। ধ্বংস করবে কি হবে? বোঝা গেল ব্যাপারটা? তো এইটুকু জিনিস আগে বোঝো যে গ্রিফিথের পরীক্ষায় যে আমরা আবার আসি, ডিপ্লোককাস নিউমোনি নিয়ে তিনি গবেষণা করেছিলেন, যেটাকে মডার্ন নেম হচ্ছে স্ট্রেপ্টোককাস নিউমোনি। যিনি 2R স্ট্রেন নিয়েছিলেন এবং 3S স্ট্রেন নিয়েছিলেন। এটা রোগ সৃষ্টি করতে পারে না, এটা পারে। তারপরে যদি এই ব্যাকটেরিয়া আমাদের শরীরে প্রবেশ করে বা কোনো ইঁদুরে প্রবেশ করে, ইঁদুরটা মারা যাবে না, কিন্তু এটা প্রবেশ করলে মারা যাবে। আশা করি বোঝা গেল। পরবর্তী ধাপে এবার আসি, চলো। পরবর্তী পরীক্ষায় কি হয়েছে? এবার গ্রিফিথ কিছু ইঁদুর নিয়েছে, এটা ইঁদুরটা, এবং এই ইঁদুরটাকে ইনজেকশন করেছেন কোন ব্যাকটেরিয়া দিয়ে? 2R ব্যাকটেরিয়া দিয়ে। 2R ব্যাকটেরিয়া দিলে ইঁদুরটা তো মারা যাবে না। ইঁদুরটাকে একটু চোখ দিয়ে দিই। ইঁদুরটা মারা যাবে না, ইঁদুরটা সুন্দর বেঁচে আছে। বোঝা গেল? এরপরে আরেকটা তিনি ইঁদুর নিয়েছেন, সেখানেও তিনি ইনজেকশন করেছেন, কিন্তু এবার 3S দিয়ে ইনজেকশন করেছেন। 3S দিয়ে ইনজেকশন দিলে কি হবে? ইঁদুর মারা যাবে। এই উল্টিয়ে লিখলাম ইঁদুরটাকে, ইঁদুর মারা গেল। এবং ইঁদুরের দেহ থেকে, এখানে তুমি ইঁদুরের দেহ থেকে এখানে কোনো ব্যাকটেরিয়া পাবে না। ইঁদুরের দেহ থেকে তুমি 3S ব্যাকটেরিয়া পাবে। ব্যাকটেরিয়া পাওয়া গেল। ঠিক আছে? এরপর এক্সপেরিমেন্টে তিনি কি করেছেন? আবার ইঁদুর নিল। তিনি এবার 3S যে ব্যাকটেরিয়া আছে সেটাকে তাপ দিয়ে মৃত করলো। তাপে মৃত 3S ব্যবহার করছে, মানে 3S ব্যাকটেরিয়াকে তাপ দিয়ে মেরে ফেলেছে, তারপর সেটা ইনজেক্ট করলো। দেখা গেল
যেহেতু ব্যাকটেরিয়াগুলোকে তাপ দিয়ে মেরে ফেলেছে, দেখা গেল ইঁদুরটা জীবিত। ঠিক আছে, খুব ভালো কথা। এবার তিনি আবার ইঁদুর নিলেন, আলাদা ইঁদুর। এবার তিনি কি করলেন, এর দুটো জিনিস তিনি অ্যাড করলেন এই ইঁদুরের দেহে। একটা হচ্ছে টুয়ার ব্যাকটেরিয়া, আর একটা হচ্ছে তাপে মৃত 3S তিনি ইনজেক্ট করলেন। এটাও ইনজেক্ট করলেন, আর এদিকে তাপে মৃত ইনজেক্ট করলেন। ঠিক আছে, এবার এটা দিলে ইঁদুরটা মারা যায় না, এটা দিলেও ইঁদুরটা মারা যায় না, কিন্তু যখন দুটোকে মিশিয়ে দেওয়া হলো তখন দেখা গেল ইঁদুরটা মারা গেছে। এবং ইঁদুরের দেহ থেকে 3S ব্যাকটেরিয়া পাওয়া গেল, ব্যাকটেরিয়া পাওয়া গেল। এবার গল্প খুব ভালো, ইন্টারেস্টিং। তুমি 2R দিলে ইঁদুর মারা গেল না, 3S তাপে মৃত 3S দিলে ইঁদুর মারা গেল, কিন্তু মিশিয়ে দিলে আবার দুটো মারা গেল, আর জীবিত 3S ব্যাকটেরিয়া পাওয়া গেল। তাহলে তুমি কি ব্যাকটেরিয়া পেলো? এগুলো কিন্তু জীবিত। তুমি তো মৃত 3S দিয়েছো, তাহলে জীবিত কিভাবে পেলে? গ্রিফিথ বলেছিল যে কোনো না কোনো ভাবে এই 2R ব্যাকটেরিয়াটা 3S এ কনভার্ট হয়ে গেছে, কিন্তু সেটা কিভাবে হয়েছে গ্রিফিথ তার প্রমাণ দিতে পারেনি। এতটুকুই হচ্ছে গ্রিফিথের ট্রান্সফরমেশন এক্সপেরিমেন্ট। বোঝা গেল? আমি একটু ভিডিওটা দেখবো যে ভিডিওটা ঠিকঠাকভাবে হচ্ছে কিনা এবং কতটা স্টোরেজ আছে, তারপর নির্ভর করে আমি পরের ক্লাসে যাব। তো 17 মিনিট হয়েছে, আশা করি পরবর্তীটা আমি পারবো করতে, স্টোরেজটা থাকবে আশা করি। তো চলো আমরা এবার নেক্সট এক্সপেরিমেন্টে যাই। কি না চলে যাই এবার পরবর্তী এক্সপেরিমেন্ট আমাদের এই তিনজন বিজ্ঞানী করেছে। একজন নাম হচ্ছে অ্যাভেরি, ম্যাকলিওড এবং আরেকটার জন্য নাম হচ্ছে ম্যাকার্টি। আমি তোমাদের দেখাচ্ছি ছবি, এই যে অ্যাভেরি, ম্যাকলিওড এবং কে এটা আমাদের ম্যাকার্টি। তাহলে এরপর আমরা আসি প্রায় 16 গ্রিফিথের পরীক্ষার প্রায় 16 বছর পর এই এক্সপেরিমেন্টটা তারা করেছে। এই এক্সপেরিমেন্টটা দেখো, এক্সপেরিমেন্টটা করেছিল 1944 এ তিনজন বিজ্ঞানী। একজনের নাম হচ্ছে অ্যাভেরি, আরেকজন হচ্ছে ম্যাকার্টি, আরেকজনের নাম হচ্ছে ম্যাকলিওড। কি স্পেলিং, ম্যাকলিওড। এই তিনজন বিজ্ঞানী মিলে বাকি এক্সপেরিমেন্টটা করেছে। কিভাবে প্রমাণিত হবে যে ডিএনএ জেনেটিক বস্তু। এরপরে ট্রান্সফরমেশন যেটা করেছে সেটা হচ্ছে কি ডিএনএ করেছে। দেখো এবার তারা কি করেছিল, তারা একটা বিকারের মধ্যে একটা কালচার মাধ্যম নিয়েছে। তাহলে কালচার মাধ্যমে 3S ব্যাকটেরিয়া আছে। তারপর তারা কি করেছে, সেন্ট্রিফিউজ করেছে। কি করেছে? সেন্ট্রিফিউজ হচ্ছে একটা প্রক্রিয়া যেখানে সেন্ট্রিফিউজ টিউবের মধ্যে ঘুরে, সেন্ট্রিফিউজ টিউবের মধ্যে ম্যাটেরিয়াল ঘুরে আমরা স্পিডে ঘুরাই, যার ফলে যেগুলো ভারী বস্তু সেগুলো নিচে পড়বে, যেগুলো হালকা সেগুলো উপরে থাকবে। ঠিক আছে, তো আমরা সেন্ট্রিফিউজ করলাম, এটা হচ্ছে সেন্ট্রিফিউজ টিউবের ছবি। তো ব্যাকটেরিয়াগুলো সব এই নিচে এরকম করে জমে যাবে। ঠিক আছে, এটাকে বলবো পিলেট। যেটা থিতিয়ে পড়লো ওটাকে বলি পিলেট, আর যেটা হালকা সেগুলো উপরে থাকবে এটাকে বলি সুপারনেটেন্ট। ঠিক আছে, পরবর্তী ধাপে আমরা এই পিলেটটা ব্যবহার করব। পিলেটের মধ্যে কি আছে? ব্যাকটেরিয়া। তো আমরা পরবর্তী ধাপে পিলেটটাকে নিলাম, এই টিউবের মধ্যে আমি কি করলাম, পিলেটটাকে নিলাম যার মধ্যে ব্যাকটেরিয়াগুলো আছে।
এবার এগুলোকে আমরা গ্রাইন্ড করব, এই ব্যাকটেরিয়াগুলোকে কি করব, হোমোজিনাইজেশন, স্পেলিংটা জানি না ঠিক হলো কিনা। হোমোজিনাইজেশন মানে কি, মনে করো আমরা কোনো পাত্রের মধ্যে কোনো কিছু দিয়ে এগুলোকে এবার থাতলাবো, যেটা আমরা ভালো সাধারণ নর্মাল ভাষায় বলি। তো এইটাকে কি করবো আমরা এবার কুচলাবো, ঠিক আছে। অনেক ওই যে আমরা সুপারি অনেক ক্ষেত্রে করি না, একটা লোহার ইয়ের মধ্যে সুপারি দিয়ে এরকম করে থাতলাই, এরকম ব্যাপারটা করবো, গ্রাইন্ড করবো। করলাম, গ্রাইন্ড করার ফলে কি হবে, এই ব্যাকটেরিয়া কোষগুলো ফেটে যাবে, ঠিক আছে। তারপর আমরা আবার সেন্ট্রিফিউজ, তাহলে হোমোজেনাইজেশন করার ফলে কি হবে, ব্যাকটেরিয়া কোষগুলো ফেটে যাবে এবং যে ডিএনএ প্রোটিন এগুলো সব কি হবে বলতো, আরএনএ এগুলো সব হচ্ছে বের হয়ে আসবে কোষ থেকে। এরপর আমরা আবার সেন্ট্রিফিউগেশন করব, যার ফলে কি হবে, যেগুলো ভারী বস্তু সেগুলো নিচে থিতিয়ে পড়বে, ভারী বস্তু থিতিয়ে পড়লো, আর যেগুলো হালকা সেগুলো উপরে থাকবে। এই সুপারনেটেন্টের মধ্যে আরএনএ প্রোটিন ডিএনএ এগুলো থাকবে। তাহলে এটা কি সুপারনেটেন্ট। পরবর্তীতে আমরা এই সুপারনেটেন্টটাকেই কাজে লাগাবো, ঠিক আছে। দেখো এইবার তারা এই টিউব থেকে অল্প পরিমাণে সুপারনেটেন্টটা নিয়েছে। তাহলে এখানে আমরা এবার এই সুপারনেটেন্টটা নিলাম, ঠিক আছে, টিউবের মধ্যে, অন্য একটা টিউবের মধ্যে। এবার এটাকে ব্যবহার করব, কিভাবে করব, একটা টিউবের মধ্যে আমি সুপারনেটেন্ট নিলাম অল্প, এবং তার মধ্যে আমি অ্যাড করব হচ্ছে 2R ব্যাকটেরিয়া, ঠিক আছে। এবং পরে তুমি দেখতে পাবে একটা কালচার প্লেটে যদি তুমি এই মাধ্যমটাকে রাখো, কালচার প্লেটের মধ্যে, এখানে তুমি দুই ধরনের ব্যাকটেরিয়া পাবা। একটা 2R, যেহেতু তুমি 2R অ্যাড করেছো, আরেকটা ব্যাকটেরিয়া কলোনি পাবা, সেটা হচ্ছে 3S। বুঝলে? সুপারনেটেন্ট নিলাম, সুপারনেটেন্টের মধ্যে কে আছে সুপারনেটেন্টের মধ্যে। ও আরেকটা জিনিস আমি বলে দিই, এখানে যে ব্যাকটেরিয়াগুলো আছে না, এদেরকে তাপ দিয়ে কিন্তু মেরে ফেলা হয়েছে, তাপ দিয়ে কিন্তু এদেরকে মেরে ফেলা হয়েছে, তারপর গ্রাইন্ড করছে, হোমোজেনাইজ করছে। এবার দেখো তাহলে এই যে সুপারনেটেন্ট, এই সুপারনেটেন্টের মধ্যে 3S ব্যাকটেরিয়ার ডিএনএ আছে, 3S ব্যাকটেরিয়ার প্রোটিন আছে, আর কে আছে, 3S ব্যাকটেরিয়ার আরএনএ আছে। আমাদের জেনেটিক ম্যাটেরিয়াল নিয়ে কনফিউশন ছিল এই তিনটার মধ্যে, কোনটা জেনেটিক ম্যাটেরিয়াল হতে পারে, ডিএনএ আরএনএ না প্রোটিন। তাহলে সুপারনেটেন্ট নিলাম, তার মধ্যে 2R অ্যাড করলাম, দেখা গেল দুই ধরনের ব্যাকটেরিয়ার কলোনি পেলাম, একটা 2R আর একটা 3S। তাহলে কোনো না কোনো ভাবে, এখানে তো 3S ব্যাকটেরিয়া নেই, তার ডিএনএ আছে, প্রোটিন আছে, আরএনএ আছে, তাহলে কোনো না কোনো ভাবে আমাদের 2Rটা 3S এ পরিণত হয়েছে। বাকি এক্সপেরিমেন্টগুলো দেখো। তিনি আবার কি করলেন, আবার অল্প ফিল্টার নিল, মানে এই সুপারনেটেন্টটা নিল, তার মধ্যে 2R ব্যাকটেরিয়া অ্যাড করলো, তার সঙ্গে তিনি প্রোটিয়েস নামক উৎসেচক দিল, যা কি করবে, প্রোটিনকে ভেঙে দিল। তাহলে এই ট্রান্সফর্ম করা বস্তুটা যদি প্রোটিন হয়, তাহলে যখনই তুমি প্রোটিয়েস দিচ্ছ এই টিউবের মধ্যে, সে সকল প্রোটিনকে নষ্ট করে দিবে। তাহলে কোনোভাবেই এই 2Rটা 3S এ পরিণত হতে পারবে না, কারণ তুমি প্রোটিনটাকে তো নষ্টই করে দিলে। কিভাবে প্রোটিনটা 2Rটাকে 3S এ কনভার্ট করবে? কিন্তু যখন তুমি এই ফিল্টারটাকে তুমি কালচার প্লেটের মধ্যে গ্রো করছো, তুমি দেখতে পাবে যে এখানে দুই ধরনের কলোনি পাচ্ছ, মানে 2Rও পাচ্ছ, আবার 3Sও পাচ্ছ। তাহলে এর থেকে কি প্রমাণিত হয়, প্রোটিনটা
ট্রান্সফরমেশনে সাহায্য করে না। নেক্সট তারা আবার কি করলো, আবার আরেকটা টিউবের মধ্যে অল্প ফিল্টার নিল, তার মধ্যে 2R ব্যাকটেরিয়া অ্যাড করলো এবং এইবার আরএনএস দিল। আরএনএস কি করে, আরএনএ কে ভেঙে দেয়। তাহলে যদি আমাদের ওই ট্রান্সফর্ম করা বস্তুটা আরএনএ হয়, তো আরএনএস দিলে কি হবে, আরএনএটা ধ্বংস হয়ে যাবে, তাহলে 2Rটা 3S এ পরিণত হবে না। কিন্তু তারা দেখলো আরএনএস দেওয়ার পরেও আমরা যখন কালচার প্লেটে গ্রো করেছি এটাকে, প্লেটের মধ্যে তুমি 3SO পাচ্ছ, আবার তুমি 2Rও পাচ্ছ। তাহলে এর থেকে কি প্রমাণিত হয়, আরএনএও জেনেটিক ম্যাটেরিয়াল না। যদি হতো আরএনএস দেওয়ার পর এই নতুন 3S তুমি পেতাই না, বুঝলে। তারা আবার কি করলো, তিনি আবার একটা টিউবের মধ্যে অল্প ফিল্টার নিল, তার মধ্যে সে 2R অ্যাড করলো। এইবার তারা ডিএনএস অ্যাড করেছে টিউবের মধ্যে। তারপর তারা কালচার প্লেটে এই সলিউশনটাকে গ্রো করলো, দেখলো তারা 2R ব্যাকটেরিয়া পেলো, কারণ যেহেতু তুমি 2R অ্যাড করেছো। কিন্তু এখানে তুমি নো 3S ব্যাকটেরিয়া পেলা না। কেন পেলা না? কারণ 2R ব্যাকটেরিয়ায় তো 3S এ কনভার্ট হয়েছে। কিভাবে কনভার্ট হয়েছে, ডিএনএটা প্রবেশ করেছে। কিন্তু যেহেতু তুমি টিউবের মধ্যে কি দিয়েছো, ডিএনএস, এই ডিএনএটা এখান থেকে এখানে যাওয়ার আগেই নষ্ট হয়ে গেছে। ডিএনএ যদি প্রবেশ না করে তাহলে 3S তৈরি হবে না। তাহলে এর থেকে কি প্রমাণিত হয়, কোন বস্তুটা চেঞ্জ করছে 2R কে 3S এ, ডিএনএ। তার মানে ডিএনএ হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল। কিন্তু সকল বিজ্ঞানী এদের পরীক্ষায় স্যাটিসফাইড হয়নি, এত কিছু করেও স্যাটিসফাই হয়নি অন্যান্য বিজ্ঞানীরা, না আমরা মানবো না এই এক্সপেরিমেন্ট। তাহলে এই জায়গাটা একবার বলে দিই। তাহলে এই হচ্ছে তুমি টিউবটা নিয়েছো, এখানে এই 2R ব্যাকটেরিয়া গুলো আছে, 2R ব্যাকটেরিয়া ডিএনএটা মনে করো নিজস্ব ডিএনএ। এই জায়গাটায় নতুন নতুন ডিএনএ গুলো আছে। যখন তুমি কি দাওনি, ডিএনএস দাওনি, তখন কি হবে, এই ডিএনএ গুলো কি হয়, কোন একটা ডিএনএ আমাদের এই 2R এর জিনের মধ্যে, ডিএনএ এর মধ্যে ঢুকে যায়, যার ফলে এই 2Rটা আমাদের কিসে পরিণত হয়, 3S এ পরিণত হয় এবং বাইরের দিকে শর্করার এই লেয়ারটা তৈরি করে। বোঝা গেল? কিন্তু যখনই তুমি ডিএনএস দিয়ে দিলে, ডিএনএস কি করবে, ডিএনএস এই সব ডিএনএ গুলোকে ধ্বংস করে দিবে, যার ফলে এই 2R এর প্রবেশের মতো তো কেউই নেই, যার ফলে তুমি 3S পাচ্ছ না। তোমাদের মনে হতেই পারে, স্যার এই ডিএনএস একে ধ্বংস করলো না কেন? ধ্বংস করতে পারে যদি তুমি বেশিক্ষণ রাখো, কিন্তু যেহেতু ডিএনএসটা ডিরেক্টলি সলিউশনের মধ্যে দিয়েছো, তুমি কোষের ভিতরে তো দাওনি, তাই এই ডিএনএটা নষ্ট হতে পারে কিন্তু দেরিতে হবে, আর এগুলো আগে হবে। বুঝা গেল? তো এই ছিল আমাদের ম্যাকলিওড, এভারি এবং ম্যাকার্টির পরীক্ষা। পরের দিন আমরা হার্শে এবং চেজের পরীক্ষা নিয়ে পড়বো। আজকে আমার ফোনে অতটা স্টোরেজ নেই যে এত বড় একটা ভিডিও রেকর্ড হবে, তাই পরের ক্লাসের জন্য তোমরা একটু ওয়েট করে থেকো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।